কিন্তু আমি আসলে জানতে চাই যে তারা কারা যারা তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ করে। কোথায় কোন নতুন চুক্তি করে তারেক রহমান দেশে আসছেন? কোন জঙ্গিবাদকে নতুন করে প্রচার প্রচারণার মাধ্যমে আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে? আমার কথা শুনলে অনেকেই রাগ করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুসন্তান লন্ডনে বসে যখন বললেন যে বাংলাদেশে ফেরত আসার সিদ্ধান্ত আমার একার না, আমি জানি না যিনি নিজের দেশে আসার সিদ্ধান্ত একা গ্রহণ করতে পারে না, তার ঠিক 12-13 দিনের মাথায় যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো, সেদিন সন্ধ্যায় কারা তাকে সিদ্ধান্ত দিয়ে দিল যে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে, এবার আপনি বাংলাদেশে ফেরত যান। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আগামীকাল দেশে আসবে, তাকে স্বাগত জানাই। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তাকে সুস্বাগত জানাই। কিন্তু আমি আসলে জানতে চাই যে তারা কারা যারা তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ করে। কেন আনন্দবাজার পত্রিকার মধ্যে হেডলাইন করা হয় যে খালেদা পুত্র সম্বল নাকি এই মুহূর্তে হিন্দুস্তান? সেটা নিয়ে কেন বিএনপি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না? কোথায় কোন নতুন চুক্তি করে তারেক রহমান দেশে আসছেন? কোন জঙ্গিবাদকে নতুন করে প্রচার প্রচারণার মাধ্যমে আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে? এই উত্তরগুলা জনগণের জানার অধিকার আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি কিছু প্রশ্ন আপনাদের সামনে রেখে গিয়েছি, কিছু নাম আপনাদের বলে গিয়েছি। আমি শুধু আপনাদেরকে এটাই বলতে চাই, শরীফ ওসমান হাদি আমার ভাই, যে রক্ত দিয়ে শহীদ হয়ে চলে গেছেন, তার আগে আবরার ফাহাদ শহীদ হয়ে চলে গেছেন। যুগে যুগে সময়ে সময়ে এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যারা খেলাধুলা করেছে, সেই হিন্দুস্তান নতুন করে আবারও খেলতে চাইছে। এটাই সঠিক সময়। আমরা যদি একত্রিত হয়ে এই ষড়যন্ত্রকে রুখে দিতে না পারি, তাহলে নতুন বাংলাদেশে আবারও ওই দিল্লির তিলকওয়ালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে মাথা নত করতেন, সেজদা দিতেন দিল্লিমুখী হয়ে, আমাদেরও সার্বভৌমত্ব আবার সেই জায়গায় যেতে যাচ্ছে। তার আগে আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের জন্য সচেতন হন, জাতীয় নির্বাচনের আগে সচেতন হন। হিন্দুস্তানকে মুচলেকা দিয়ে যারা নতুন করে রাজনীতি করতে চাইছে, তাদেরকে রুখে দিন। কারণ আমরা ওই নয়া বন্দোবস্ত ফ্যাসিবাদের পদধ্বনি আর নতুন করে শুনতে চাই না। বাংলাদেশ আজাদি মুভমেন্ট আয়োজিত আজকের এই আলোচনা ও প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত যারা শুনছেন, মিডিয়ার ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। বিষয়বস্তু খুব পরিষ্কার। গণ অভ্যুত্থান পরবর্তী ফ্যাসিবাদের পদধ্বনি ও নয়া বন্দোবস্ত। এখন ফ্যাসিবাদের পদধ্বনি, এই দুইটা শব্দকে বিশ্লেষণ করে বললে আমার কমপক্ষে 3 ঘন্টা সময় লাগবে। সেই সুযোগ আমাকে মিডিয়ার ভাইরাও দিবে না, আজাদি মুভমেন্ট টিমও দিবে না। কেন 3 ঘন্টা লাগবে সেটা আমি একটু বলতে পারি, বলে শেষ করে দেব। ফ্যাসিবাদের পদধ্বনি এখন বলতে গেলে প্রথমে বলতে হবে যেই ফ্যাসিবাদটা ছিল, যারা দিল্লি পালিয়ে গেছে, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যেভাবে নতুন করে আবার ফ্যাসিবাদের পদধ্বনি দিচ্ছে, সেটা নিয়ে বলতে হবে। তারপরে আমাকে বলতে হবে নতুন করে যারা জালেম হচ্ছে এবং আওয়ামী লীগের পথ অনুসরণ করে দিল্লির সামনে মাথা নত করে নতুন করে ফ্যাসিবাদ সৃষ্টি করতে চাচ্ছে, সেই নতুন জালেমদেরকে নিয়ে বলতে হবে। তারপরে যদি সুযোগ পাই তাহলে বলতে হবে বাংলা এডিশনকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হস্তক্ষেপ করা, সঠিক পথে যারা রয়েছে তাদেরকে বাধা দিতে যাওয়া, ফ্যাসিবাদের পদধ্বনি যারা দিচ্ছেন সেই অন্তর্বর্তী সরকারকে নিয়ে কথা বলতে হবে। এই 3টা জায়গা নিয়ে যদি কথা বলতে হয়, আমি সেই অংশও বাদ দিতে পারবো না যে 5ই আগস্টের পর
ক্যান্টনমেন্টে আওয়ামী দোসরদের রক্ষা করে যাদেরকে পরবর্তীতে দেশ থেকে সসম্মানে নিরাপদে প্রস্থান করার সুযোগ যেই সেনাবাহিনী দিয়েছে, সেই সেনাবাহিনীকে নিয়েও তো কথা বলতে হবে। এত কথা বলার সুযোগ তো আমি বোধহয় পাবো না। এই কারণে আমি খুব সংক্ষেপে 4টা জায়গার নাম আপনাদের সামনে উল্লেখ করে দিলাম। এখন আপনাদের এগুলো নিয়ে গভীরভাবে ভাবতে হবে কেন হঠাৎ করে 90% মুসলমানের দেশে মৌলবাদ শব্দটাকে আবার নতুন করে নিয়ে আসা হলো বিএনপির তরফ থেকে। আপনাদের নতুন করে চিন্তা করতে হবে, বিশ্লেষণ করতে হবে কেন দক্ষিণপন্থীদের উত্থানের কথা আবার নতুন করে নিয়ে আসা হলো, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মৌলবাদকে সমর্থন করতেন। সেখানে এই নতুন বিএনপি কেন হঠাৎ করে মৌলবাদ নিয়ে এত চিন্তিত হয়ে পড়ল? কেন ভারতে, দিল্লিতে এই মুহূর্তে আমার দেশের দূতাবাসগুলোর উপর হামলা করা হচ্ছে এবং তারা সেই হামলার মধ্যে হুমকি দিচ্ছে এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একজনকে হত্যা করার রেফারেন্সকে টেনে আনছে? আপনাদের বুঝতে হবে, হিন্দু সম্প্রদায়ের যাকে হত্যা করা হয়েছে সেই ঘটনাটাকে বিশ্লেষণ করতে হবে, রয়ের পরিকল্পনাটাকে বুঝতে হবে। আমাদের দেশের কালচারে, আমাদের দেশের সংস্কৃতিকে যখন আমরা কোনো ব্যক্তির উপর উত্তেজিত হই, আপনারা খেয়াল করে দেখবেন প্রথমে তাকে ঘেরাও করা হয়, এটা আমাদের কালচার। তারপর তাকে চড়থাপ্পড় মারা হয় বা প্রহার করা হয়। খুব বেশি হলে তার মাথার চুল কেটে দেওয়া হয়, মুখে কালি মাখায় দেওয়া হয়, গাছের সাথে বেঁধে রাখা হয়। এভাবে সরাসরি হত্যা করা হয় না। যখন খুব এক্সট্রিম পর্যায়ে যায়, জনগণ উত্তেজনায় যদি হত্যাও করে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কালচারটা বাংলাদেশের না, এটা হিন্দুস্তানের কালচার। হিন্দুস্তান যখন পরিকল্পনা করে যে একটা দেশকে, একটা রাষ্ট্রকে নতুন করে জঙ্গি তকমা দিতে হবে, নতুন করে রাষ্ট্রটাকে জঙ্গির জুজুবুরির ভয় দেখাতে হবে, বহির্বিশ্বের সামনে আবার তুলে ধরতে হবে যে ইসলামপন্থীরা একত্রিত হয়ে রাষ্ট্রকে জঙ্গি বানাচ্ছে, অতএব দেশটাকে শেখ হাসিনা না থাকলে নতুন জালিমদের হাতে তুলে দাও, দেশটাকে জঙ্গি হিসাবে পরিচয় করিয়ে দাও, তখন এই ধরনের নাটক সাজানো হয়। সেই নাটকগুলো মন্থস্থ করা হচ্ছে, সেই নাটকগুলোর ফাঁদে আমাদেরকে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমি জানি না, সেই স্বর্ণালী দিনের স্বপ্ন দেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অন্যতম অতিথি আমাদের ভারতের বিরোধী ঘোষণা, যিনি আমাদের জন্য অনুপ্রেরণা।